আজকে আমরা পড়ব মধ্যাহ্ন কবিতাটি। এই কবিতাটি চলে যাবে না। এই কবিতাটা কে লিখেছে? কবি অনঙ্গমোহিনী দেবী। এবারে কে এই অনঙ্গমোহিনী দেবী তার সম্বন্ধে আমরা একটা ছোট্ট করে জেনে নেব। অনঙ্গমোহিনী দেবী হলো ত্রিপুরার রাজা বীরচন্দ্র মানিক্যের জ্যেষ্ঠ কন্যা। ঠিক আছে, তাহলে উনি ত্রিপুরার কবি। কিন্তু ত্রিপুরার রাজা বীরচন্দ্র মানিক্য, নাম শুনেছো তোমরা? বীরচন্দ্র মানিক্যের বড় মেয়ে। ঠিক আছে, তিনি সাহিত্য চর্চা করতেন, বাংলায় অনেক কবিতা লিখেছিলেন এবং সেই কবিতাগুলো কিন্তু রবীন্দ্রনাথের কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ওনার কবিতা পড়েছিলেন এবং বিশেষভাবে প্রশংসাও করেছিলেন ওনার কবিতার। ওনার কবিতা খুবই সহজ সরল সুন্দর ভাষায় লিখিত, বিশাল কোনো কঠিন ভাষা নেই, বিশাল কোনো কঠিন উপমা কারুকার্য নেই। খুব সুন্দর করে সাবলীল ভাবে মানে পড়ার সঙ্গে সঙ্গে আমরা সেটার অর্থটাও বুঝে নিতে পারবো। কঠিন কিছু নয়, অসাধারণ ভাবে মানে অনেক কবি আছে না যে কঠিন কঠিন ভাষা দিয়ে কবিতা লেখে, সেরকম কিছু না, অত কঠিন কিছু নেই। তখনকার সময়ে যেরকম বাংলা প্রচলিত ছিল তার মধ্যে থেকে সবচেয়ে সহজ ভাবেই উনি লিখেছেন। তো প্রথমে আমরা কি কবিতার নাম আমরা কি জানি? মধ্যাহ্ন। ঠিক আছে, মধ্য অহন মানে দিনের একদম মাঝ ভাগটা। আমাদের দিনটা কি হয়, অনেকগুলো ভাগ থাকে। প্রথমে থাকে ভোর, তারপর সকাল, তারপর মধ্যাহ্ন, তারপর বিকেল বা গোধূলি, তারপর সন্ধ্যা, এরকম ভাগ ভাগ করা থাকে। তো একদম মধ্য ভাগটা, একদম মাঝখানের, পুরো দিনের মাঝখানের যে ভাগটা, যখন সূর্যের তাপ একেবারে মাথার ওপরে থাকে, সবচেয়ে মানে কড়া তাপ যে সময়টা, সেই সময়টা হলো মধ্যাহ্ন মানে দুপুর বেলা। মধ্যাহ্ন কথাটার সহজ অর্থ হলো দুপুর বেলা। তো দুপুর বেলার একটা বর্ণনা দিয়েছে এবং সেটা কোন ঋতুতে আমরা দেখছি, কোন ঋতুর দুপুর বেলা? শরৎ ঋতু। শরৎ, এই যে শরৎ নামটা আছে, শরৎ, শরৎকালের একটা দুপুর বেলার একটা সুন্দর গ্রাম্য একটা ছবির বর্ণনা, গ্রাম্য একটা প্রাকৃতিক দৃশ্য, সেটার একটা বর্ণনা দিয়েছেন ছবির মতো করে। আমরা পড়তে পড়তে জিনিসটাকে চোখের সামনে যেন ছবির মতো দেখতে পাই। প্রখর রবির তাপ, রবি মানে হলো সূর্য। রবি, প্রথম লাইনটা দেখা যাচ্ছে? রবি কথাটার অর্থ, লাল কালি দিয়ে লিখি তাহলে বোধহয় ভালো দেখা যাবে, রেড দিয়ে লিখলে, হ্যাঁ রেড দিয়ে লিখলে পরিষ্কার দেখা যাচ্ছে। রবি অর্থাৎ সূর্য। সূর্য, এটা অন্তস্থ জ, হ্যাঁ এটা একটু জটা একটু লেগে গেছে, বয়ের মতো হয়ে গেছে। সূর্য, প্রখর রবির তাপ মানে তখন কি সূর্যের তাপ একেবারে সাংঘাতিক কড়া, প্রখর, মানে এর থেকে বেশি হয় না আর কি, মানে সবচেয়ে বেশি যখন সূর্যের তাপ থাকে। বেলা দ্বিপ্রহর, বেলা দ্বিপ্রহর মানে দুপুর বেলা, দ্বিপ্রহর অর্থ হলো দুপুর বেলা, দ্বিতীয় প্রহরে। এই মধ্যাহ্ন কথাটারই আরেকটা সমার্থক শব্দ হলো দ্বিপ্রহর। প্রখর রবির তাপ, বেলা দ্বিপ্রহর, উষ্ণ বায়ু বহিতেছে করি সরসর। উষ্ণ বায়ু হলো গরম বাতাস। উষ্ণ বায়ু কথাটার মানে হলো গরম বাতাস বইছে, সরসর সরসর আওয়াজ করে গরম বাতাস বইছে। দুপুরবেলা তো গরম বাতাসই বইবে, আর শরৎকালের দুপুর কিন্তু ভালোই গরম হয়, অত ঠান্ডা হয় না, মানে সূর্যের বেশ ভালোই উত্তাপ থাকে। শরতের সুনীলিম আকাশের গায়ে। এবার আমরা কি দেখছি, যে শরৎকাল বলেছিলাম, শরৎকাল, শরতের কথা এখানেও আছে। শরতের সুনীলিম, সুনীলিম মানে হলো নীল রঙের, হ্যাঁ নীল রঙের, নীল রং, নীল রং। তাহলে শরৎকালে আকাশের রং কিরকম থাকে? নীল রঙের থাকে। শরৎকালে যদি, কিছুদিন আগে শরৎকাল গেল, এখন আমরা হেমন্তকালে ঢুকে গেছি,
তার আগে কি ছিল, শরৎকালে যে এত পুজো উৎসব এত কিছু গেল, এই সব কিছুই কিন্তু শরৎকালে হলো। এবং শরৎকালে কিরকম থাকে আকাশটা, আকাশটা নীল থাকে আর সাদা সাদা মেঘ থাকে, সুন্দর থাকে, আকাশ পরিষ্কার থাকে। তো শরতের সুনীলিম আকাশের গায়ে শুভ্র মেঘ খণ্ডগুলো ভেসে ভেসে যায়। শুভ্র মানে সাদা, শুভ্র মানে সাদা, সাদা সাদা নীল আকাশে কি থাকে, সাদা সাদা তুলোর মতো মেঘ থাকে, একদম পরিষ্কার আকাশ শরৎকালে। সেরকম শুভ্র এই আকাশের বর্ণনা দিয়েছে, শরতের সুনীলিম আকাশের গায়ে গায়ে শুভ্র মানে সাদা মেঘগুলো ভেসে ভেসে যায়। সুদূর আকাশ কোলে পাখা প্রসারিয়া উড়ে উড়ে যায় চিল ডাকিয়া ডাকিয়া। এবার কি হচ্ছে, সুদূর আকাশ কোলে, অনেক দূরে, আকাশটা আমাদের থেকে অনেক দূরে, তাই জন্য বলেছে সুদূর। সেই আকাশের কোলে কে যাচ্ছে উড়ে, চিল, চিল ডেকে ডেকে উড়ে যাচ্ছে, পাখাটাকে প্রসার করে, মানে ডানা মেলে চিল উঠতে উঠতে যাচ্ছে এবং সঙ্গে চিল ডাকও দিচ্ছে। অশ্বত্থ তরুর মূলে শীতল ছায়ায় ঘুমায়ে পড়েছে পান্থ, শ্রান্ত ক্লান্ত কায়। আচ্ছা, লাইনগুলো একটু অন্যরকম হয়ে গেছে বোর্ডে ইয়ে করার জন্য, কবিতায় কিন্তু এখানে কায় এখানে লাইন শেষ, এই ডাকিয়াতে লাইন শেষ, ঠিক আছে, এই লাইনগুলো একটু ওলট পালট হয়ে গেছে, কবিতাটা একই আছে, শুধু লাইনগুলো ওলট পালট হয়ে গেছে। অশ্বত্থ তরুর মূলে, অশ্বত্থ কি, অশ্বত্থ একটা গাছ, বড় গাছ, সেই গাছের নিচে কি হয়েছে, শীতল ছায়া, গাছের নিচে বড় বড় যেমন বট গাছ, অশ্বত্থ গাছ, এগুলোর নিচে কিন্তু মানুষ গরমকালে রোদের তাপ থেকে বাঁচার জন্য বসে বিশ্রাম করে। তো আমরা কি দেখতে পেয়েছি, যে সেই অশ্বত্থ গাছের ঠান্ডা ছায়ায়, অশ্বত্থ গাছ তো অনেকটা জায়গা জুড়ে হয় এবং প্রচুর ঘন পাতা থাকে তার মধ্যে, তাই তার ছায়াটাও খুব শীতল হয়। তার নিচে পান্থ, পান্থ অর্থাৎ পথিক, পান্থ অর্থাৎ পথিক, ওইখানে জায়গা হবে না, এখানেই লিখে দিচ্ছি, পথিক। পথিক, পান্থ অর্থাৎ পথিক, সাইডে লিখলে লেখাটা দেখা যাবে না। ঘুমায়া পড়েছে পথিক, কি করছে, শ্রান্ত ক্লান্ত কায়, তার শরীর অবসন্ন ক্লান্ত, তাই জন্য সে অশ্বত্থ গাছের নিচে ঘুমিয়ে পড়েছে। পথিক, পথিক কারা, যারা পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ঠিক আছে, তো তাকে দিনের বেলা প্রচুর হাঁটতে হয় এবং এই গরমের দুপুরে হাঁটতে হাঁটতে সে স্বভাবতই কি হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে। তো সেই ক্লান্ত শরীরে সে কিছুক্ষণ গাছের নিচে বসে শরীরটাকে, গাছের ছায়ায় ঘুমিয়ে শরীরটাকে একটু জুড়িয়ে নিচ্ছে। তো সেই এক পথিক ঘুমিয়ে আছে ক্লান্ত শরীরে অশ্বত্থ গাছের নিচে। তরু মানে হলো গাছ, ঠিক আছে, তরু শব্দের অর্থ হলো গাছ, অশ্বত্থ গাছ। পীতবর্ণ শস্যক্ষেত্র, পীতবর্ণ শস্যক্ষেত্র শস্য ভারে নত। পীতবর্ণ মানে হলো হলুদ রং, ঠিক আছে, পীত কথাটার মানে হলো হলুদ, হলুদ রং। শস্যক্ষেত্র হলো শস্যের ক্ষেত, তো শস্যের ক্ষেতটা কি রঙের হয়ে আছে, হলুদ রঙের হয়ে আছে। কেন হলুদ রঙের হয়ে যায়, যখন শস্য পেকে যায় তখনই শস্য ক্ষেতটা কি হয়ে যায়, হলুদ হয়ে যায়। এবং শরৎকালে কি হয়, ওই শরৎকালে সাধারণত শস্যগুলো পেকে ওঠে এবং মনে হয় যেন ক্ষেতের মধ্যে একটা সোনালি চাদর বিছিয়ে দিয়েছে, দূর থেকে দেখলে কি কিরকম লাগে, সোনালি চাদর বেছানো, মানে এত সুন্দর একটা সোনালি হলুদ রঙের হয়ে যায়। তো শস্য ভারে সেই ক্ষেতটা কি হয়েছে, মানে ক্ষেতের যে
ধানগুলো আছে, ধান গাছগুলো কি হয়েছে, মাথা নুয়ে গেছে, তার মধ্যে মানে শস্য পুরো হয়ে গেছে এবং পেকেও গেছে। এবার হেমন্ত আসলেই কৃষক কি করবে, ধান কেটে নেবে, তো তখন ওই মাথা নুইয়ে রেখেছে, পীতবর্ণ হলুদ রঙের শস্য ক্ষেত, শস্যের ভারে মাথা ওদের নুইয়ে গেছে। প্রভাকর, প্রভাকর তপ্তকর বর্ষণে রত। প্রভাকর মানে হলো সূর্য, এখানে একবার দেখেছি রবি, আবার দেখলাম প্রভাকর, এই দুটোই কিন্তু অর্থাৎ সূর্য, এই দুটোরই মানে হলো সূর্য। প্রভাকর তপ্তকর বর্ষণে রত। তপ্তকর মানে হলো তাপ দিচ্ছে, তাপের বৃষ্টি করছে, বর্ষণ মানে হলো বৃষ্টি, কিন্তু এই বৃষ্টি জলের বৃষ্টি নয়, কিন্তু যে বৃষ্টিতে আমাদের আকাশ থেকে জল পড়ে মেঘ থেকে, সেই বৃষ্টি নয়, এই বৃষ্টি কিসের বৃষ্টি, তাপের বৃষ্টি, প্রচন্ড তাপের যেন উত্তাপ বৃষ্টি হচ্ছে এটা। প্রভাকর তপ্তকর বর্ষণে রত মানে সূর্য ক্রমাগত তাপ বর্ষণ করছে ধরিত্রীতে। শরতের ভরা নদী স্রোত খরতর, আর শরতের নদীগুলো কিরকম থাকে, শরতের নদীতে একেবারে জলে ভরা, শুকনো নয় কিন্তু জলে ভরা নদী, তার মধ্যে প্রচন্ড স্রোত, ঠিক আছে, নদী যখন জলে একেবারে টইটুম্বুর থাকে তখন তো স্রোত থাকবেই স্বাভাবিক, তো সেই নদী একেবারে জলে ভরা এবং তার মধ্যে প্রচন্ড স্রোত। তীরে শোভে কৃষকের ছোট ছোট ঘর, আর নদীর তীরে কি আছে, নদীর তীরে কৃষকদের ছোট ছোট কুটির আছে, ছোট ছোট ঘর আছে, সরি। পরিষ্কার পরিচ্ছন্ন ক্ষুদ্র আঙিনায়, আঙিনায় মানে উঠোনে, আঙিনা শব্দটির অর্থ হলো উঠান। উঠান, পরিষ্কার পরিচ্ছন্ন ক্ষুদ্র আঙিনায়, মানে বলছে যে কৃষকের যে ছোট ছোট ঘরগুলো আছে তার সামনে উঠানটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। নাচিয়ে খঞ্জন দ্রুত চারিদিকে ছায়া, সেখানে খঞ্জন, খঞ্জন হলো এক ধরনের পাখি, খঞ্জন হলো একটা পাখির নাম, ঠিক আছে, পাখি, খঞ্জন পাখি নাচতে নাচতে চারিদিকে চাইছে, উঠোনের মধ্যে পাখিগুলো নাচানাচি করছে আর এদিক ওদিক চেয়ে চেয়ে দেখছে। আচ্ছা, এই কবিতাটার মূল কাব্যগ্রন্থের নামটা আমার বলা হয়নি, মূল কাব্যগ্রন্থের নাম হলো কণিকা, মূল কাব্যগ্রন্থের নাম হলো কণিকা। কোথায় লিখবো, নিচে লিখে দিই। মূল কাব্যগ্রন্থের নাম তোমরা অবশ্যই নোট করে রাখবে। ঠিক আছে, এই যে মধ্যাহ্ন কবিতাটা, এই কবিতাটার উৎস কি, কণিকা কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থে মোট 12টা কবিতা ছিল, তার মধ্যে 3 নম্বর কবিতা হলো এই আমরা যেটা পড়ছি মধ্যাহ্ন, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মূল কাব্যগ্রন্থ বা উৎস বলতে পারো, সেটার নামটা মনে রাখা। আচ্ছা, আবার আমরা কবিতায় ঢুকছি। বকুলের ঘনপত্র ছায়ায় বসিয়া, বকুল গাছ, বকুল গাছের ঘন পাতার ছায়ায় বসে আছে, কে বসে আছে, বকুল গাছের ঘন পাতার ছায়াতে, দোয়েল দিতেছে শীষ রহিয়া রহিয়া, দোয়েল পাখি একটু পরে পরে শীষ দিচ্ছে, সে বকুল গাছে বসে আছে, পাতার ঘন পাতার ছায়ার মধ্যে বসে আছে এবং একটু পরে পরে দোয়েল পাখি শীষ দিচ্ছে। তাহলে আমরা এখন অব্দি কটা পাখি পেলাম, খঞ্জন পাখি আর দোয়েল পাখি, আরো আছে পাখির নাম, এরপরে আরো পাবো, দোয়েল পাখি খঞ্জন পাখির নাম পেলাম। নানাবিধ বনলতা তাপে শুষ্ক কায়, আর যেগুলো লতানো গাছ টাছগুলো আছে, বনজ লতানো অনেক রকম গাছ হয় না, গাছ হয়, সেগুলো কি হয়ে গেছে, সূর্যের তাপে শুকিয়ে গেছে, তাদের শরীরটা কি হয়ে গেছে, সূর্যের তাপে একেবারে শুকনো অবস্থা হয়ে গেছে। মাঝে মাঝে পড়িয়ে আছে সুশীতল ছায়া, মাঝে মাঝে
ছায়ার মধ্যে পড়ে আছে। বসিয়ে নদীর তীরে মাছরাঙা পাখি। আর কি হয়েছে? নদীর তীরে কে বসে আছে? নদীর তীরে মাছরাঙা পাখি বসে আছে। যে আরেকটা পাখির নাম পেলাম। তাহলে এখন অব্দি 3টে পাখির নাম পেলাম আমরা। খঞ্জন পাখি, দোয়েল পাখি আর মাছরাঙা পাখি। এবার মাছরাঙা পাখি তো নদীর তীরেই বসবে, কারণ তার কাজ হলো মাছ শিকার করা। তাহলে মাছরাঙা পাখি নদীর তীরে বসে আছে। তাহলে এই অবধি আমরা কি পেলাম? একটা সুন্দর শরৎকালের দুপুরের বর্ণনা, যেখানে রোদের তাপ কিন্তু প্রচন্ড, মানে প্রখর প্রখর সূর্যের তাপে সে তখন প্রকৃতির কিরকম রূপ ছিল সেটা কবি আমাদের এখানে লিখে দিয়েছেন। এবার যাচ্ছি পরের পার্টটাতে। আচ্ছা, এই লাইনটার সাথে এই লাইনটা করা আছে। বসিয়ে নদীর তীরে মাছরাঙা পাখি, যেন গণিতেছে ঢেউ অনিমেষ আখি। মাছরাঙা পাখি কি করছে? নদীর তীরে বসে বসে নদীর জলে যে ঢেউ তৈরি হয়েছে সেই ঢেউগুলোকে অনিমেষ আখি, মানে চোখের পলক না ফেলে ঢেউগুলোকে গুনছে। মাছরাঙা পাখি তো মনোযোগ দিয়ে জলের দিকে তাকিয়ে থাকবে, তাই না? যেন মনে হচ্ছে সে ঢেউ গুনছে। অনিমেষ মানে হলো চোখ না, চোখের পাতা না ফেলে। চোখের পাতা না ফেলাটাকে বলা হয় অনিমেষ। অনিমেষ আখি মানে চোখ বন্ধ হচ্ছে না, ওর চোখ একদম খুলে রেখে দিয়েছে, কোনোভাবেই যাতে ওর মানে দৃষ্টি অগোচর না হয় মাছটা। ওই জন্য একেবারে মন দিয়ে চোখের পাতা না ফেলে নদীর জলের দিকে তাকিয়ে আছে। ঘাটে বাঁধা ক্ষুদ্র তরি ভাসে দুলি দলি। তরি মানে হলো নৌকা, তরি অর্থাৎ নৌকা। কবি এখানে এরকম বর্ণনা দিয়েছে যেন ছোট বাচ্চারা দেখবে না, একটা সিনারি আঁকতে বললে ঠিক যেরকম সিনারি আঁকে, বাচ্চাদেরকে সিনারি আঁকার কথা বললে একটা কুটির ঘর, নদী, পাখি যেরকম সিনারি আঁকে, কবি কিন্তু ঠিক ওরকমই একটা সিনারি কবিতার মাধ্যমে এঁকেছে। এখানে তুলি দিয়ে আঁকিনি, কবিতার শব্দ দিয়ে এঁকেছে। যেন গণিতেছে ঢেউ অনিমেষ আখি, ঘাটে বাঁধা ক্ষুদ্র তরি ভাসে দুলি দুলি। আর ঘাটে কি বাঁধা আছে? ছোট ছোট ওই নৌকা বাঁধা আছে। উপরে বসিয়া কাক ডাকে নিরিবিলি। এই দেখো আরেকটা পাখির নাম পেলাম আমরা, কাক। তাহলে সেই নৌকার উপরে কাক উপরে বসে আছে এবং নৌকাগুলো জলের মধ্যে বাঁধা আছে, নদীর জলে বাঁধা আছে ঘাটের কাছে, এবং জলের ঢেউয়ে সেগুলো হালকা হালকা ভাবে দুলছে। অদূরে রাখাল ছেলে নিয়ে গাভী দলে, গাভী অর্থাৎ গরু, অদূরে রাখাল মানে কাছেই, নদীর কাছেই রাখাল ছেলে কি করছে? গরুর দল, গরু চড়াচ্ছে। রাখালের তো কাজই হলো গরু চড়ানো। জল পান করাই আছে নামাইয়া জলে, আর গরু চড়াচ্ছে আর নদীর জলে ওদেরকে নামিয়ে তাদেরকে জল পান করাচ্ছে। তাপে তপ্ত বাঁকা পথ ঝরিতেছে ধুধু। এই লাইনটা মধ্যে ধুধু অব্দি আছে। তাপে তপ্ত, এবার কি হয়েছে? সূর্যের তাপে চারিদিক তো একেবারে তপ্ত হয়ে আছে, মানে চারিদিকে একেবারে প্রচন্ড উষ্ণ, প্রচন্ড গরম। সেই দুপুরের প্রচন্ড গরমের মধ্যে বাঁকা পথ, গ্রামের পথ কিরকম হয়? আঁকা বাঁকা হয়। সিনারির মধ্যে আমরা দেখি না, বাচ্চারা যখন সিনারি আঁকে একটা পথ আঁকে, এরকম আঁকা বাঁকা পথ আঁকে না, এরকম আঁকা বাঁকা গ্রামের পথ। তো সেরকমই আমার আঁকাটা ঠিক ভালো হয়নি, আমি আঁকতে পারি না ভালো, বাচ্চাদের থেকেও খারাপ এঁকেছি। যাই হোক, তো সেরকম একটা বাঁকা পথে ধুধু, এই অবধি লাইনটা আছে কিন্তু।
তারপরে পরের লাইন, ঝরিতেছে ধুধু মানে একেবারে জনমানব শূন্য, জনমানব শূন্য পথ, তাপে তপ্ত একটা বাঁকা পথ, ঝরিতেছে ধুধু, ধুধু মানে হলো উত্তাপ, ঠিক আছে, উত্তাপ ঝরে পড়ছে। কলসি লইয়ে কাখে চলিয়াছে বধূ, সেই পথ দিয়ে কে চলেছে? সেই গ্রামের বাঁকা পথ যেখানে তাপ একদম একেবারে প্রচন্ড উত্তাপ বয়ে চলেছে যে পথে, সেই পথ দিয়ে সেই দুপুরবেলা কে চলেছে? কলসি কাঁধে নিয়ে, কলসি কাঁধে নিয়ে এক গ্রামের বধূ হেঁটে চলেছে। সে যাচ্ছে নদীতে জল আনতে। ক্ষুদ্রকায়া স্রোতস্বিনী, এই যে নদীটা বলেছে, এখানে যে নদীটার কথা আমরা পাচ্ছি না, যে জলে ভরা নদী, তার মধ্যে প্রচুর স্রোত, নদীর ধারে কৃষকদের কুটির আছে, নদীর মধ্যে নদীর ঘাটে ছোট ছোট নৌকো বাঁধানো আছে। এই নদীটা কোন নদী বলো তো? কেউ বলতে পারবে কোন নদী এটা? ত্রিপুরার একটা নদী, ত্রিপুরারই একটা বড় নদী। কেউ গেস করতে পারবে? গেস, জাস্ট গেস করো, ঠিক উত্তর না দিলেও চলবে, গেস করে বলতে পারবে কোন নদী? ত্রিপুরার নদীর নাম জানো না? ত্রিপুরার একটা নদী, কি কি নদী আছে ত্রিপুরায়? হাওড়া আছে, মনু আছে, গোমতী আছে। গোমতী নদীর নাম শুনেছো তো? গোমতী, এটা হলো গোমতী নদীর কথা বলছে এখানে কবি অনঙ্গমোহিনী দেবী। কোন নদীর কথা বলছে? গোমতী নদী, গোমতী নদী, অনেকে গোমতীও বলে, গোমতী গোমতী যাই হোক, ত্রিপুরার একটা বড় একটা নদী। তো সেই ক্ষুদ্রকায়া স্রোতস্বিনী, এবার তার শরীরটা কিন্তু মানে কায়া মানে হলো তার আকৃতি, ঠিক আছে, শারীরিক গঠন। নদীরও তো একটা আকৃতি থাকে, বড় নদী ছোট নদী। ত্রিপুরার যতগুলো নদী আছে সবগুলি মোটামুটি বেশি বড় নদী নয়, ছোট ছোট নদী, গঙ্গার মতো বড় নদী নয় এগুলো। গঙ্গা বা যেগুলো আমরা পাই ব্রহ্মপুত্র বা দামোদর, এই নদীগুলো হলো সব বিশাল বড় বড় নদ নদী। কিন্তু ত্রিপুরার মধ্যে যে নদীগুলো আছে সেগুলো ছোট্ট পাহাড়ি নদী, সুন্দর এবং ছোট, দেখতেও সুন্দর। যখন বর্ষা হয় তখন এগুলো জলে ভরা থাকে, দেখতে খুব সুন্দর লাগে। আবার বন্যাও হয় এই নদীগুলো থেকে, যেহেতু সাইজে ছোট তাই জন্য খুব তাড়াতাড়ি জল উপচে একেবারে বন্যা হয়ে যায়। কিন্তু খুবই সুন্দর নদী। আচ্ছা, নদীর নামটা তো এখানে দেওয়া আছে, এটা দীর্ঘিকার আছে, নদীর নামটা এখানে দেওয়াই আছে। কলসি লইয়ে কাখে চলিয়াছে বধূ, ক্ষুদ্র কায়া মানে ছোট স্রোতস্বিনী, তার মধ্যে প্রচুর স্রোত, তাই সে দেখতে ছোট হলে কি হবে, তার মধ্যে কিন্তু স্রোত প্রচুর। স্রোতস্বিনী খরবেগ গতি, মানে একদম নদীর জল একেবারে স্রোতে বইছে। ভরা নদীতে কি হবে, জল একেবারে প্রচন্ড গতিতে বয়ে যায়। তার মধ্যে যদি কেউ মানে নামে, সে কিন্তু জলের তোড়ে অনেকটা দূর অব্দি এমনি ভেসে চলে যাবে। তাহলে দেখতে ছোট, ক্ষুদ্র কায়া আকৃতিতে নদীটা ছোট, কিন্তু তার মধ্যে স্রোত এবং গতি খুব। স্রোত খরবেগ গতি, প্রতি সম্ভাষণে দ্রুত চলেছে গোমতী। তাহলে এই ছোট স্রোতস্বিনী খরবেগ মানে প্রচন্ড জোরে যার গতিবেগ, সেই নদী প্রতি সম্ভাষণে প্রিয়জনকে, প্রিয়জনকে সম্ভাষণ করে দ্রুত এগিয়ে চলেছে। কি নদী? গোমতী নদী, ঠিক আছে। পরপারে বনশ্রেণী সুনিবিড় তর, আর নদীর অপর পারে কি আছে? জঙ্গল আছে, বনশ্রেণী, প্রচুর বড় বড় গাছ আছে, বন আছে, ঠিক আছে। নদীর অপর পারে একেবারে বন আছে, সুনিবিড় তর, একদম ঘন জঙ্গল। বনশ্রেণী সুনিবিড় তর মানে, মানে নদীর পারে কি আছে? এক পারে তো আমরা দেখলাম কৃষকদের বাড়ি আছে, ছোট ছোট ঘর আছে, কুটির বলে যেগুলিকে। আরেক দিকে কি আছে? ঘন জঙ্গল আছে, ঘন জঙ্গল, ঘন জঙ্গল। কোথা হতে,
কোথা হতে ডাকে ঘুঘু সকরুণ স্বর। আরেকটা পাখির নাম পেলাম। ঠিক আছে, কতগুলো পাখির নাম পেলাম? প্রথমে খঞ্জন, তারপর দোয়েল, তারপরে হলো তোমার মাছরাঙা, তারপরে কাক, তারপরে আসছে ঘুঘু। এগুলো সবই কিন্তু গ্রাম বাংলার পাখি, এগুলো আমাদের এই সব জায়গার মধ্যেই দেখা যায়। ডাকে ঘুঘু সকরুণ সুরে, দুপুরবেলা ঘুঘু ডাকছে যেন মনে হচ্ছে করুণ সুরে ডাক দিচ্ছে। আবার এই ধুধু কথাটা এসছে, ধুধু করে দীপ্ত মাঠ দিক দিগন্তে। ধুধু করে দীপ্ত মাঠ দিক দিগন্তরে, মানে দিক থেকে দিগন্তে মাঠ কি করছে? ধুধু, মানে তাপে একদম ধুধু করছে, উত্তাপে তপ্ত মাঠ, যার জন্য বলছে দীপ্ত মানে হলো ওই তপ্তরই আরেকটা ভার্সন দীপ্ত। দিক দিগন্তরে তপ্ত, এই অবধি লাইনটা তপ্ত বায়ু বয়ে যায় দূর বনান্তরে। আর কি হচ্ছে? তপ্ত বায়ু মানে গরম, তপ্ত মানে হলো গরম, গরম গরম বাতাস দূরে বনান্তরে, বন থেকে বন পেরিয়ে দূরে বয়ে চলেছে কি? গরম বাতাস। তো সূর্যের তাপ যদি খুব প্রখর থাকে স্বভাবতই কি হবে? বাতাস তো গরম হবে। দুপুরবেলা তো আর ঠান্ডা বাতাস বইবে না, ঠান্ডা বাতাস বইবে রাত্রেবেলা। দুপুরবেলা গরম বাতাসই বয়ে যাবে। সেই গরম বাতাস কি করছে? দূরে বন থেকে বনান্তরে বয়ে চলেছে। স্তব্ধ নীরব দিক, চারিদিক একেবারে নিস্তব্ধ, চুপচাপ, কোনো আওয়াজ নেই। দুপুরবেলা দেখবে এমনি প্রকৃতি কিন্তু খুব স্তব্ধ হয়ে যায়, চুপচাপ হয়ে যায়। তখন দেখবে পাখি, মানুষজন সবাই একটু বিশ্রাম নেয়। ওই গরমের মধ্যে সবাই চায় একটু কোথাও কোথাও ঠান্ডা কোনো জায়গায় বসে, সেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে। পাখিরাও তখন গাছের ছায়ায় বিশ্রাম নেয়, মানুষজনও তখন বিশ্রাম নেয়। তাই চারিদিক কি থাকে? একেবারে স্তব্ধ থাকে। প্রচন্ড তপন, আর তপন মানে আবার তপন কথাটার মানেও হলো সূর্য। হ্যাঁ, আবার বলছে যে রবির তাপ প্রচন্ড, রহি রহি তপ্ত শ্বাস ফেলে সমীরণ। আর একটু পরে পরেই কি হচ্ছে? সমীরণ মানে হচ্ছে বাতাস। একটু পরে পরেই গরম বাতাস বইছে। প্রচন্ড রবির তাপ, প্রচন্ড গরমের মধ্যে একটু পরে পরে কি করছে? বাতাস যেন উত্তাপ ফেলছে, শ্বাস নিচ্ছে, যেন গরম শ্বাস নিচ্ছে। প্রখর মধ্যাহ্ন, বেলা দীপ্ত। প্রখর মধ্যাহ্ন মানে একেবারে খটখটে রোদ দুপুরবেলা। দীপ্ত মানে চারিদিকে একেবারে রোদে ঝলমল করছে, রোদে দীপ্তিময়। চারিদিক কি করছে? দুপুরের রোদে একেবারে দীপ্তিময়। আর চারিদিক নিঝুম প্রকৃতি, সতী স্তব্ধ অনিমিক। আর চারিদিক যেরকম রোদে তপ্ত সেরকমই নিস্তব্ধ বটে। রোদের তাপে চারিদিকে একেবারে গরম বাতাস বইছে, আর চারিদিকে একেবারে নিশ্চুপ নির্জন হয়ে আছে, কোনো আওয়াজ নেই। শুধুমাত্র পাখির ডাক, বিভিন্ন রকম পাখির ডাক শোনা যাচ্ছে, পাখির শীষ শোনা যাচ্ছে, এছাড়া আর কোনো রকম কোনো শব্দ কোনোথাও শোনা যাচ্ছে না। আর বাতাসের শো শো শব্দ, গরম বাতাস যে বইছে তার একটা শো শো না সরসর শব্দ একটা বইছে, মানে ধীরে ধীরে গরম বাতাস বইছে তার একটা হালকা শব্দ। এছাড়া আর কোনো রকম আওয়াজ কোলাহল কোথাও কোনো দিকে নেই। এই গেল কবিতা। যেরকম বর্ণনা আছে সেটাই কবিতা, এর মধ্যে অন্তর্নিহিত কোনো আলাদা কোনো অর্থ নেই, কোনো উপমা রূপক এই কবিতার মধ্যে নেই। একদম যা মধ্যাহ্নর বর্ণনা, সিম্পল একটা দুপুরবেলার প্রকৃতির বর্ণনা দিয়েছে কবি। ঠিক আছে, এই অবধি আমি যা যা বোঝালাম তোমরা যদি বুঝতে পারো তাহলে হাত তোলো, আর যে বুঝতে পারবে না সে আমাকে জিজ্ঞেস করতে পারো। বুঝতে পেরেছো কবিতাটা? কবিতাটা বুঝতে পারলে হাত তুলে বলো যে বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা, মনু এসটি বয়েজ, বুঝতে পেরেছো কবিতা? ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কিছু কোশ্চেন থাকলে এখনই জিজ্ঞেস করো, কারণ এরপর আমি এই কবিতা থেকে ছোট ছোট কিছু কোশ্চেন জিজ্ঞেস করব। এক কথায় উত্তর দেবে, ছোট ছোট কোশ্চেন আমি জিজ্ঞেস করব। যদি কিছু এখান থেকে বুঝতে অসুবিধা হয় তাহলে এখনই আমাকে
জিজ্ঞেস করে নাও, আমি বলে দেবো আবার। তাহলে আমি যাচ্ছি, ছোট ছোট কিছু কোশ্চেন দেখি কি বুঝলে। মেইন বোর্ডটা কোথায় আছে? এক সেকেন্ড দাঁড়ো, এখান দিয়ে কি লিখবো? আমি একটু একদম পুরো কবিতাটা পড়ানো হয়ে গেছে, আমি কোশ্চেন লিখবো। খুলবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যান্সেল করে দেবে, পড়ানো হয়ে গেছে। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে একটা কোশ্চেন লিখছি আমি। কোন কালি নেব, কোনটা দিয়ে স্পষ্ট দেখা যাবে? এটা নিই। দেখা যাচ্ছে? হ্যাঁ। আবার গ্রিন চলে এসছে। শরতের আকাশ কিরকম? শরতের আকাশ কিরকম? কে বলতে পারবে? শরতের আকাশ কিরকম হয়, কে বলতে পারবে? কবিতায় আমরা কিরকম পেয়েছি শরতের আকাশ? একটু হাতে মাইক নিয়ে বলো যে পারবে। আনমিউট করে দিয়েছো? হ্যাঁ। শরতের আকাশ কিরকম হয়, কেউ বলবে? অনঙ্গমোহিনী এসটি গার্লস হোস্টেলে কেউ বলতে পারবে শরতের আকাশ কিরকম হয়? কবিতায় কি বলেছেন কবি? মাইক আছে? এ তো পালাচ্ছে। আচ্ছা, শরতের আকাশ কিরকম হয়? শরতের আকাশ একেবারে সুনীলিম, কবি লিখেছে না সুনীলিম, নীল রঙের, নীল রঙের আকাশ হয়। শরতের আকাশ হয় নীল রঙের। নীল রঙের আকাশে সাদা সাদা মেঘের খণ্ড ভেসে বেড়ায়। আচ্ছা, সাদা সাদা যদি যদি বলে শুধু একটাই শব্দে লিখতে, তাহলে শুধু নীল রঙের আকাশ লিখবে। এক কথায় বললে পুরো লাইনটা লিখবে, নীল রঙের আকাশে সাদা মেঘের খণ্ড ভেসে বেড়ায়।
নীল রঙের আকাশে সাদা মেঘের কণ্ঠ ভেসে বেড়ায়। ঠিক আছে, মুছে দিচ্ছি এটা, পরেরটা লিখছি। প্রভাকর শব্দের অর্থ কি? প্রভাকর শব্দের অর্থ কি? বলে দিয়েছি, আমি বলেও দিয়েছি, লিখেও দিয়েছিলাম। প্রভাকর শব্দের অর্থ কি কেউ বলবে? কারোর কি আজকে উত্তর দেওয়ার ইচ্ছা নেই? ঠিক ভুল যেটা হোক, যাই মনে আসবে উত্তরটা দেবে, তাহলে ভালো লাগবে, নিজেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে রেসপন্স করলে। প্রভাকর শব্দের অর্থ কি? একটা লাইন আছে না, প্রভাকর তপ্তকর, তো প্রভাকর শব্দের অর্থ কি? হ্যাঁ বলো, তো বলতে পারলে বলো। প্রভাকর শব্দের অর্থ, প্রভাকর শব্দের অর্থ হলো সূর্য। সূর্য, সূর্য। প্রভাকর শব্দের অর্থ সূর্য। আচ্ছা, আরেকটা কোশ্চেন লিখছি। পীতবর্ণ, পীতবর্ণ কথাটার অর্থ কি? পীতবর্ণ, পীতবর্ণের কিসের বর্ণনা করা আছে? পীতবর্ণ, পীতবর্ণ শব্দের অর্থ কি? হলুদ রং, হলুদ রঙের শস্য ক্ষেত। পীতবর্ণের কি আছে কবিতার মধ্যে? পীতবর্ণের শস্য ক্ষেত। পীতবর্ণ কথার অর্থ হলো তাহলে হলুদ রং। শস্য পেকে গেলে, শস্য যখন পেকে যায় ক্ষেতে, তখন কি হয়ে যায়? দেখতে হলুদ রঙের হয়ে যায়। রঙের না, রং। হলুদ রং, ঠিক আছে। শরতের ভরা নদী কিরকম হয়? শরতের ভরা নদী শরতের ভরা নদী কিরকম হয়? কিরকম হয় শরতের নদী? স্রোতস্বিনী। শরতের ভরা নদী স্রোতস্বিনী হয়।
স্রোতস্বিনী এবং তার মধ্যে প্রচুর খরবেগ থাকে, মানে প্রচুর বেগে, দ্রুত বেগে সে বয়ে চলে, শরতের ভরা নদী। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন লিখছি। খঞ্জন পাখি খঞ্জন পাখি কোথায় নৃত্য করে? খঞ্জন পাখি কোথায় নৃত্য করে? হ্যাঁ বলো। কেউ বললে বলো, খঞ্জন পাখি কোথায় নৃত্য করে? কবিতার মধ্যেই উত্তরটা আছে তো, তোমাদের কাছে কি বই নেই? খঞ্জন পাখি কোথায় নৃত্য করে? না, আনমিউট করে দিয়েছে তো, এক্ষুনি তো আনমিউট করে দিল, এসে হচ্ছে না তোমাদের? ওরা টাইপ করলো যে আমার দিক থেকে মিউট করা, ওরা কাকেও উত্তর দিতে পারছে না। আচ্ছা দেখছে, দাঁড়াও। এতক্ষণ ধরে উত্তর কিছু উত্তর দেয় সবসময়। আচ্ছা এবার করে দিয়েছে, দেখো তো, করে দিয়েছে। আনমিউট হয়েছে তোমাদের এদিকে? হ্যাঁ, তো কেউ বলবে উত্তরটা, খঞ্জন পাখি কোথায় নাচ করে, কোথায় নৃত্য করে? কেউ বলতে পারবে? খঞ্জন পাখি কৃষকের যে কুটির আছে সেই কুটিরের উঠোনে, কৃষকদের যে কুটির আছে সেই কুটিরের বা ঘরের উঠোনে, আঙিনায় লেখা আছে না কবিতায়, আঙিনায় নৃত্য করে। আচ্ছা শুধু আঙিনায় লিখে দিচ্ছি আমি। হ্যাঁ বলো, কিছু বলছো? আঙিনায় বা উঠোনে নৃত্য করে। আঙিনায় বা উঠানে নৃত্য করে। আচ্ছা, লিখে নিতে চাইলে লিখে নিতে পারো। দোয়েল পাখি কোথায় বসে শীষ দেয়? দোয়েল পাখি কোথায় বসে শীষ দেয়?
আজকে কি কেউ আনসার দেওয়ার ইচ্ছে নেই? দোয়েল পাখি কোথায় বসে শীষ দেয়? কেউ পারবে না? দোয়েল পাখি বকুলের পাতার ছায়ায় বসে শীষ দেয়। কোথায় বসে শীষ দেয়? বকুল গাছের পাতার ছায়ায়। বকুল গাছের পাতার ছায়ায় বসে দোয়েল পাখি শীষ দেয়। আচ্ছা, কিছু বড় কোশ্চেন আমি যে কবিতাটা বুঝিয়ে দিলাম তার থেকে কিছু বড় কোশ্চেন আসতে পারে। আমি বলে দিচ্ছি এরকম কোশ্চেন আসবে, তোমরা সেটা নিজেরা তৈরি করবে। আজকে তো কেউ রেসপন্সই করোনি, কবিতাটা কি বুঝতে পারোনি নাকি? তা হাত তুললে তো বুঝতে পারলে বলে। এটা তোমাদের যতগুলো টেক্সটে যা গল্প কবিতা আছে তার মধ্যে সবচেয়ে ইজি। আচ্ছা, টাইম হয়ে গেছে না? 1 মিনিট আছে। বড় কোশ্চেনের মধ্যে যেরকম আসতে পারে, মধ্যাহ্ন কবিতায় মধ্যাহ্নর যে রূপ কবি এঁকেছেন সেটার বর্ণনা দাও। মধ্যাহ্ন কবিতায় কবি মধ্যাহ্নের যে রূপ এঁকেছেন সেটার বর্ণনা দাও। এটা একটা বড় কোশ্চেন আসতে পারে। আরেকটা বড় কোশ্চেন আসতে পারে, মধ্যাহ্ন কবিতায় বর্ণিত পাখিদের কার্যকলাপ তুলে ধরো। মধ্যাহ্ন কবিতায় যে পাখিদের, অনেকগুলো পাখির নাম পেয়েছি আমরা, খঞ্জনা পাখি, দোয়েল পাখি, মাছরাঙা, কাক, তারপর চিল, অনেকগুলো পাখি। তো সেই পাখিদের যে কার্যকলাপ সেটা তুলে ধরো, এরকম একটা কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেন গুলো তোমরা নিজেরা রেডি করবে, আমি বুঝিয়ে দিয়েছি, তৈরি করবে বাড়িতে। মধ্যাহ্ন কবিতায় যে নদ নদীর বর্ণনা আছে, সেই দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, সেটার একটা বর্ণনা লিখবে, সেটার বর্ণনা আসতে পারে। ঠিক আছে, এরকম বড় কোশ্চেন আসতে পারে, খুব কঠিন না, যা কবিতায় আছে সেটারই সারসংক্ষেপ সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। যেভাবে বুঝিয়ে দিয়েছি লাইন বাই লাইন সেভাবে সুন্দর করে সহজভাবে লিখবে, যেরকম কবি সহজভাবে কবিতাটা লিখেছে। চলো আজকে টাটা।